সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ইতিহাসের ৩য় নম্বর অধ্যায় থেকে সমস্ত ইম্পর্ট্যান্ট এলএকিউ কোয়েশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি আলোচনা করো। 1815 সালের নেপোলিয়ন বোনাপার্টের চূড়ান্ত পরাজয়ের পর ইউরোপের রাজনৈতিক মানচিত্রের পুনর্গঠন এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের মূল নীতি ছিল নিম্নরূপ। প্রথমে কি ছিল? ন্যায্য অধিকারের নীতি। এই নীতির মূল উদ্দেশ্য ছিল ফরাসি বিপ্লবের আগে ইউরোপের বিভিন্ন দেশে যেসব রাজবংশ রাজত্ব করত তাদের পুনরায় ক্ষমতা ফিরিয়ে আনা। এই নীতি অনুসারে ফ্রান্সে বুর্ব বংশের অষ্টাদশ লুইকে সিংহাসনে বসানো হয় এবং স্পেন ও ইতালিতেও পুরনো রাজবংশগুলি পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। নেক্সট, ক্ষতিপূরণ নীতি। নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে যেসব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং যারা জয়ী হয়েছিল তাদের ভূখণ্ড দিয়ে ক্ষতিপূরণ দেওয়ার জন্য এই নীতি গ্রহণ করা হয়। যেমন অস্ট্রিয়া ইতালির লাম্বার্ডি ও ভেনেসিয়া লাভ করে, রাশিয়া পোল্যান্ডের এক অংশ পায় এবং ইংল্যান্ড মাল্টা ও সিংহল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দ্বীপ দখল করে। নেক্সট, শক্তিসাম্য নীতি। এই নীতির লক্ষ্য ছিল ইউরোপের কোনো একটি দেশ যাতে অন্য দেশের তুলনায় অতি শক্তিশালী হয়ে না ওঠে এবং শান্তি বিঘ্নিত না করে তা নিশ্চিত করা। বিশেষ করে ফ্রান্সের শক্তি খর্ব করার জন্য তার চারপাশে শক্তিশালী রাষ্ট্রবেষ্টনী গড়ে তোলা হয়। যদিও এই নীতিগুলি জাতীয়তাবাদ ও গণতন্ত্র উপেক্ষা করেছিল, তবুও এটি ইউরোপের পরবর্তী প্রায় 40 বছর বড় কোনো যুদ্ধ হতে দেয়নি এবং শান্তির পরিবেশ বজায় রেখেছিল। নেক্সট, রাজনীতিতে মেটারনিক ব্যবস্থা বলতে কি বোঝায়? এই ব্যবস্থার ব্যর্থতার কারণ কি ছিল? 1815 থেকে 48 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপের রাজনীতিতে অস্ট্রিয়ার চ্যান্সেলর প্রিন্স মেটারনিক ছিলেন সর্বাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি যে দমনমূলক নীতির মাধ্যমে ইউরোপের বিপ্লবপ্রসূত জাতীয়তাবাদ ও উদারতন্ত্রকে রোধ করার চেষ্টা করেছিলেন তাকে মেটারনিক ব্যবস্থা বলা হয়। এর উদ্দেশ্য কী ছিল? স্থিতাবস্থা বজায় রাখা। মেটারনিক মনে করতেন বিপ্লব হলো এক ধরনের জীবাণু যা ইউরোপের স্থিতিশীলতাকে নষ্ট করে। তার লক্ষ্য ছিল প্রাক বিপ্লব আমলে রাজতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখা। দমনমূলক পদক্ষেপ। তিনি কার্লসবার্গ ডিক্রি 1819 জারি করেছিলেন। জার্মানিতে ছাত্র আন্দোলন ও সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেন এবং কঠোর গোয়েন্দা ব্যবস্থার মাধ্যমে মুক্তমনা বুদ্ধিজীবীদের উপর নজরদারি চালান। মেটারনিক ব্যবস্থা ব্যর্থতার কারণ কী ছিল? অস্বীকার। মেটারনিক জাতীয়তাবাদ ও উদারতন্ত্রের শক্তিকে বুঝতে ব্যর্থ হন এবং ইতিহাসের গতিকে পেছনের দিকে ফেরাতে চেয়েছিলেন। অত্যাধিক দমন নীতি। অতিরিক্ত দমনমূলক আচরণের ফলে জনসাধারণের মনে ক্ষোভ জমা হয়, যা শেষ পর্যন্ত বিদ্রোহের আকার নেয়। ইউরোপীয় অনৈক্য। ইউরোপীয় শক্তি সমবায়ের সদস্য রাষ্ট্রগুলি যেমন ইংল্যান্ড ও ফ্রান্সের স্বার্থ মেটারনিকের অস্ট্রীয় স্বার্থের সঙ্গে সবসময় মেলেনি, তাই এই মেটারনিক ব্যবস্থা ব্যর্থ হয়েছিল। নেক্সট, 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের আঘাতে এই ব্যবস্থার পতন ঘটে। মেটারনিক পদত্যাগ করেন এবং ইংল্যান্ড পালিয়ে যেতে বাধ্য হন। এইভাবে মেটারনিক ব্যবস্থা ব্যর্থ হয়। নেক্সট, 1830 সালের জুলাই বিপ্লব এবং 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও গুরুত্ব লেখো। প্রথমে দেখে নেব জুলাই বিপ্লব। জুলাই বিপ্লব কত সালে হয়েছিল? 1830 সালে। কারণ রাজা প্রথম চার্লসের স্বৈরাচারী শাসন এবং তার প্রধানমন্ত্রী পলিগনাকের জারি করা দমনমূলক জুলাই অর্ডিন্যান্স এই বিপ্লবের প্রধান কারণ ছিল। এই অর্ডিন্যান্সের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা হরণ ও ভোটাধিকার সংকুচিত করা হয়। ফলাফল ও গুরুত্ব। বংশের চূড়ান্ত পতন ঘটে এবং লুই ফিলিপের নেতৃত্বে জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এটি ইউরোপের অন্যান্য দেশেও যেমন ইটালি জাতীয়তাবাদী আন্দোলনে প্রেরণা যোগায়। নেক্সট আছে ফেব্রুয়ারি বিপ্লব, যেটি হয়েছিল 1848 সালে। কারণ কি ছিল? লুই ফিলিপের মধ্যাপন্থা নীতির ব্যর্থতা, প্রধানমন্ত্রী গিজোর কঠোর দমন নীতি এবং দেশের তীব্র অর্থনৈতিক সংকট ও শ্রমিক অসন্তোষ এই বিপ্লব ডেকে আনে। ফলাফল ও গুরুত্ব। ফ্রান্সের রাজতন্ত্রের অবসান ঘটে এবং দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়। এর প্রভাবে ইউরোপের 15টি দেশে বিদ্রোহ ছড়িয়ে পড়ে এবং মেটারনিক ব্যবস্থার চিরস্থায়ী পতন ঘটে। নেক্সট, ইতালির ঐক্য আন্দোলনে মাৎসিনি, কাভুর ও গ্যারিবল্ডির অবদান মূল্যায়ন করো। ইতালির ঐক্য আন্দোলনের রেজিমেন্ট সম্পন্ন করতে এই তিন মহানায়কের ভূমিকা ছিল
পরিপূরক। প্রথমে দেখে নেব জোসেফ মাৎসেনি। তিনি ইয়ং ইতালি নামক যুবক সংগঠন গড়ে তোলে। কত সালে? 1831 সালে। তার আদর্শ ছিল ত্যাগের মাধ্যমে ইতালিকে বিদেশি শাসন অর্থাৎ অস্ট্রিয়ার শাসন থেকে মুক্ত করা এবং একটি অখণ্ড প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা। তিনি ইতালিবাসীদের মনে জাতীয়তাবাদের বীজ বপন করেছিলেন। নেক্সট, কাভুর। পিডমন্ট সার্ডেনিয়ার প্রধানমন্ত্রী কাভুর ছিলেন একজন দক্ষ কূটনৈতিক। তিনি বুঝেছিলেন সাহায্য ছাড়া অস্ট্রিয়াকে হারানো অসম্ভব। তাই তিনি ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের সঙ্গে প্লম্বিয়ার্সের সন্ধি করে অস্ট্রিয়াকে যুদ্ধে পরাজিত করেন এবং উত্তর ও মধ্য ইতালিকে ঐক্যবদ্ধ করেন। নেক্সট, গ্যারিবল্ডি। ক্যাভুর যখন উত্তর ইতালি নিয়ে ব্যস্ত, তখন গ্যারিবল্ডি তার লাল কুর্তা বাহিনী নিয়ে দক্ষিণ ইতালি, সিসিলি ও নেপলস জয় করেন। গৃহযুদ্ধ এড়াতে তিনি তার বিজিত অঞ্চলগুলি পিডমন্টের রাজা ভিক্টর ইমানুয়েলের হাতে তুলে দেন, যা ইতালির ঐক্যকে পূর্ণতা দেয়। নেক্সট, ওটো ফন বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্য প্রক্রিয়া সংক্ষেপে বর্ণনা করো এবং বিসমার্কের রক্ত ও লৌহনীতি জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় কতটা কার্যকর হয়েছিল। বিসমার্ক 1862 সালে প্রাশিয়ার প্রধানমন্ত্রী হয়ে জার্মানিকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব নেন। তিনি বিশ্বাস করতেন যে কোনো বড় সমস্যা বক্তৃতা বা আলোচনার মাধ্যমে সমাধান করা হয় না, এর জন্য প্রয়োজন সামরিক শক্তি বা রক্তলোহনীতি, ঐক্য প্রক্রিয়া ও কার্যকরতা। বিসমার্ক সুপরিকল্পিত 3টি যুদ্ধের জন্য জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। প্রথমে ডেনমার্কের যুদ্ধ 1864 সালে, এর মাধ্যমে স্লেজউইক ও হলস্টাইন অঞ্চল দুটি দখল করা হয়। দ্বিতীয় সেডওয়ার যুদ্ধ 1866 সালে, এই যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করে বিসমার্ক জার্মানি থেকে অস্ট্রিয়ার আধিপত্য চিরতরে দূর করেন। তৃতীয় সেডানের যুদ্ধ, যেটি হয়েছিল 1870 সালে, ফ্রান্সকে পরাজিত করে এবং ফ্রাঙ্কফুর্ট সন্ধির মাধ্যমে জার্মানির ঐক্য সম্পূর্ণ হয়। বিসমার্কের নীতি অত্যন্ত কার্যকর ছিল, কারণ সেই সময়ের জার্মানিতে সামরিক শক্তি ছাড়া অস্ট্রিয়া ও ফ্রান্সের মতো শক্তিশালী প্রতিপক্ষকে সরানো অসম্ভব ছিল। নেক্সট, ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। কেন একে ইউরোপের ইতিহাসের জলবিভাজিকা বলা হয়? প্রথমে দেখে নেব ক্রিমিয়ার যুদ্ধের কারণ। তুরস্ক সাম্রাজ্যে রাশিয়ার আগ্রাসন রোধ এবং জেরুজালেমের পবিত্র স্থানের কর্তৃত্ব নিয়ে ল্যাটিন ও গ্রিক খ্রিস্টানদের বিরোধ এই যুদ্ধের প্রধান কারণ ছিল। ইংল্যান্ড ও ফ্রান্স রাশিয়ার ক্রমবর্ধমান শক্তিকে ভয় পেত। ফলাফল, রাশিয়া পরাজিত হয় এবং 1856 সালে প্যারিসের সন্ধির মাধ্যমে কৃষ্ণসাগরকে নিরপেক্ষ এলাকা হিসেবে ঘোষণা করা হয়। তুরস্কের অখণ্ডতা রক্ষা করা হয়। জলবিভাজিকা বলার কারণ। লর্ড ক্রোমার এই যুদ্ধকে জলবিভাজিকা বলেছেন কারণ এই যুদ্ধের ফলে ভিয়েনা সম্মেলনের পূর্ণ শক্তি সমবায় ভেঙে যায়। এর ফলে অস্ট্রিয়া মিত্রহীন হয়ে পড়ে, যা ইতালি ও জার্মানির ঐক্য লাভের পথ প্রশস্ত করে। নেক্সট, জার দ্বিতীয় আলেকজান্ডারকে কেন মুক্তিদাতা জার বলা হয়? তার ভূমিদাস উচ্ছেদ আইনের ত্রুটিগুলি লেখো। 1861 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার এক ঐতিহাসিক ঘোষণাপত্রের মাধ্যমে কয়েক শতাব্দী প্রাচীন ভূমিদাস প্রথার অবসান ঘটান। প্রায় 4,50,00,000 ভূমিদাসকে ব্যক্তিগত স্বাধীনতা দান করার জন্য তাকে মুক্তিদাতা জার বলা হয়। আইনের ত্রুটি। অনুর্বর জমি। ভূমিদাসরা স্বাধীনতা পেলেও তাদের খুব কম পরিমাণ এবং অত্যন্ত অনুর্বর জমি দেওয়া হয়েছিল। ঋণের বোঝা। কৃষকদের জমির জন্য যে মুক্তিপণ দিতে হতো তা ছিল অত্যন্ত চড়া এবং তা মেটানোর জন্য তাদের উপর দীর্ঘমেয়াদী ঋণের বোঝা চাপানো হয়। মিরের নিয়ন্ত্রণ। কৃষকরা ব্যক্তিগতভাবে জমির মালিকানা পায়নি। জমির মালিকানা ন্যস্ত ছিল মির বা গ্রাম সমিতির হাতে। যদিও আইনের নানা ত্রুটি ছিল এবং কৃষকদের প্রকৃত অবস্থার উন্নতি হয়নি, তবুও রাশিয়ার সামাজিক রূপান্তরের ইতিহাসে এটি একটি সাহসী পদক্ষেপ ছিল। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত এলকিউ কোশ্চেন্স। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও, তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaniralo.com ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির PDF পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই PDFটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।